নিশিকাহন, রন্ধ্রে রন্ধ্রে উত্তেজনা। সমস্ত শুভাকাঙ্ক্ষীদের কাছে আমাদের বিশেষ আবেদন, আপনারা প্লিজ আমাদের নিশিকাহন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশু পাখি বা বন্যপ্রাণ হত্যাকে আমাদের চ্যানেল সাপোর্ট করে না। এটি একটি ঘৃণ্যতম ও দণ্ডনীয় অপরাধ। সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্র ও সাহিত্যের একজন উজ্জ্বলতম জ্যোতিষ্ক। তার জন্ম 1921 সালের 2রা মে কলকাতার সাহিত্য ও শিল্প সমাজের খ্যাতনামা রায় পরিবারে। চলচ্চিত্র জগতের সাথে সাথে তিনি রচনা করে গেছেন বেশ কিছু ছোট গল্প ও উপন্যাস। তার গোয়েন্দা চরিত্র ফেলুদা ও আত্মভোলা কাল্পনিক বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু সাহিত্য সমাজের শ্রেষ্ঠ কীর্তি। আমরা তাকে হারাই 1992 সালের 23শে এপ্রিল। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞানের এক অসামান্য সৃষ্টি, সেপ্টোপাসের খিদে। কড়া নাড়ার আওয়াজ পেয়ে আপনাদেরকেই মুখ থেকে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে পড়ল। বিকাল থেকে এই নিয়ে 4 বার হলো। মানুষে কাজ করে কি করে? কার্তিকটাও সেই যে বাজারে গেছে, আর ফেরার নামটি নেই। লেখাটা বন্ধ করে নিজেকেই উঠে যেতে হলো। দরজা খুলে আমি তো অবাক, আরে এ যে কান্তিবাবু। বললাম, এ কি আশ্চর্য, আসুন আসুন। চিনতে পেরেছ? প্রায় চেনা যায় না বললেই চলে। ভদ্রলোককে ভেতরের ঘরে এনে বসালাম। সত্যি 10 বছরে অবিশ্বাস্য পরিবর্তন হয়েছে কান্তিবাবুর চেহারায়। একেই 1950-তে আসামের জঙ্গলে ম্যাগনিফাইং গ্লাস হাতে লাফিয়ে লাফিয়ে বেড়াতে দেখেছি। 50-এর কাছাকাছি বয়স তখনই, কিন্তু একটি চুলও পাকেনি। আর ওই বয়সে উৎসাহ ও এনার্জির যা নমুনা দেখেছিলাম, তা সচরাচর আমাদের তরুণদের মধ্যেও দেখা যায় না। তোমার অর্কিডের শখ এখনো আছে দেখছি। আমার ঘরের জানলায় একটা টবের মধ্যে কান্তিবাবুরই দেওয়া একটা অর্কিড ছিল। শখ এখনো আছে বললে অবশ্যই ভুল বলা হবে। কান্তিবাবুই গাছপালা সম্পর্কে একটা কৌতূহল আমার মধ্যে জাগিয়ে তুলেছিলেন। তারপর উনি দেশ ছাড়া হবার পর থেকে ক্রমে সেই শখটা আপনা থেকেই উবে গেছে, যেমন অন্য শখগুলোও গেছে। এখন লেখা নিয়েই থাকি। ইদানিং দিনকাল বদলেছে। বই লিখেও আজকাল রোজগার হয়। 3টি বই বিক্রি টাকাতেই তো প্রায় সংসার চলে যাচ্ছে আমার। অবশ্যই সংসার বলতে আমি, আমার বিধবা মা আর চাকর কার্তিক। চাকরি একটা আছে বটে, তবে আশা আছে বই থেকে তেমন তেমন রোজগার হলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেবল লিখব আর লেখার অবসরে দেশ ভ্রমণ করব। কান্তিবাবু বসে থাকতে থাকতে হঠাৎ শিউরে উঠলেন। বললাম, ঠান্ডা লাগছে, জানলাটা বন্ধ করে দেব? এবার কলকাতায় শীতটা। না না, ওরকম আজকাল মাঝে মাঝে হয়। বয়স হয়েছে তো, তাই নার্ভগুলো ঠিক। অনেক প্রশ্ন মাথায় আসছিল। কার্তিক ফিরেছে, ওকে চা আনতে বললাম। কান্তিবাবু বললেন, বেশিক্ষণ বসবো না বুঝলে। তোমার উপন্যাস হাতে এসেছিল একখানা। তোমার প্রকাশকের কাছ থেকেই ঠিকানা সংগ্রহ করে এখানে এলুম। এসেছি একটা বিশেষ দরকারে। তা বলুন না। তবে তার আগে মানে কবে দেশে ফিরলেন, কোথায় ছিলেন, কোথায় আছেন, এসবগুলো জানতে খুব ইচ্ছা করছে। ফিরেছি 2 বছর, ছিলুম আমেরিকায়, এখন আছি বারাসাতে। বারাসাত? হ্যাঁ, একটা বাড়িও কিনেছি। বাগান আছে? আছে। আর গ্রিন হাউস? কান্তিবাবুর আগের বাড়ির বাগানে একটা চমৎকার গ্রিন হাউস বা কাচের ঘর ছিল, যাতে তিনি তার সমস্ত দুষ্প্রাপ্য গাছগুলিকে তোয়াজে রাখতেন। কত রকম অদ্ভুত গাছ যে দেখেছি সেখানে, তার ঠিক নেই।
এই অর্কিডটি তো প্রায় 60-65 রকমের। তার ফুলের বৈচিত্র্য উপভোগ করেই একটা পুরো দিন অনায়াসে কাটিয়ে দেওয়া যেত। কান্তিবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ, একটা গ্রিন হাউসও আছে। আপনার গাছপালা শখ তাহলে এই 10 বছরে কিছু কমেনি দেখছি। হ্যাঁ, না। কান্তিবাবু আমার ঘরের উত্তরের দেয়ালের দিকে চেয়ে রয়েছেন দেখে আমারও চোখ সেই দিকে গেল। মাথা সমেত একটা রয়্যাল বেঙ্গলের ছাল সেখানে ঝোলানো রয়েছে। বললাম, চিনতে পারছেন? হ্যাঁ, এটা সেই বাঘটাই তো। হ্যাঁ, দেখুন কানের পাশটায় বুলেটের ফুটোটাও রয়েছে। আশ্চর্য টিপ ছিল তোমার। তা এখনো চালাতে পারো ওরকম অভ্যর্থ গুলি? হ্যাঁ, জানি না, তবে অনেকদিন পরীক্ষা করিনি। শিকার ছেড়েছি প্রায় 5-7 বছর। কেন? অনেক তো মারলাম, বয়সও হয়েছে, তাই আর প্রাণী হত্যা। মাছ মাংস ছেড়েছ নাকি? হ্যাঁ, নিরামিষ খাচ্ছ? না। তবে এ তো শুধু হত্যা। বাঘ মারলে কি কুমির মারলে কি মোষ মারলে, ছাল ছাড়িয়ে মাথা স্টাফ করে কি শিং মাউন্ট করে দেয়ালে টাঙিয়ে রাখলে, আরে ঘরে শোভা বাড়লো, এসে কেউ আতকে উঠলো, কেউ বাহবা দিল, তোমারও জোয়ান বয়সের অ্যাডভেঞ্চারের কথা মনে পড়ে গেল। আর মুরগি, ছাগল, ইলিশ, মাগুর যে নিজে চিবিয়ে খেয়ে ফেলছো হে। শুধু প্রাণী হত্যা নয়, প্রাণী হজম। হ্যাঁ, কি আর বলি, অস্বীকার করতে পারলাম না। কার্তিক চা দিয়ে গেল। কান্তিবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে হঠাৎ আবার শিউরে উঠে চায়ের পেয়ালাটা হাতে তুলে নিলেন। চুমুক দিয়ে বললেন, জীবে জীবে খাদ্য খাদক সম্পর্ক, সে তো সৃষ্টির গোড়ার কথা হে। ওই যে টিকটিকিটা ওত পেতে রয়েছে, দেখেছ? দেখলাম কিং কোম্পানির ক্যালেন্ডারটার ঠিক ওপরেই একটা টিকটিকি তার থেকে ইঞ্চিখানেক দূরে একটা উচ্চিংড়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। তারপর দেখতে দেখতে গুটি গুটি করে অতীব সন্তর্পণে পোকাটার দিকে অগ্রসর হয়ে হঠাৎ তীরের মতো এক ছোবলে সেটাকে মুখে পুরে নিল। কান্তিবাবু বললেন, ব্যাস চলল ডিনার। খালি খাওয়া আর খাওয়া, খাওয়াটাই সব। বাঘে মানুষ খাচ্ছে, মানুষ ছাগল খাচ্ছে, আর ছাগল কি না খাচ্ছে। ভাবতে গেলে কি বন্য, কি আদিম, কি হিংস্র মনে হয় বলতো। অথচ এই হলো নিয়ম, এ ছাড়া গতি নেই। এ না হলে সৃষ্টি অচল হয়ে যাবে হে। নিরামিষ খাওয়াটা বোধহয় এর চেয়ে অনেক মানে কে বলে তোমায়? শাকসবজি, তরিতরকারি এসবের কি কোনো প্রাণ নেই? তা তো আছেই। জগদীশ বোস আর আপনার দৌলতে সে কথা সবসময় মনে থাকে। তবে মানে ঠিক সেই রকম প্রাণ তো নয়। গাছপালা আর জীবজন্তু কি এক? তোমার মতে কি দুয়ে অনেক প্রভেদ? প্রভেদ নয়। যেমন ধরুন, গাছ হেঁটে বেড়াতে পারে না, শব্দ করতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না। এমন কি মন বলে যে কিছু আছে তাই তো বোধহয় বুঝবার উপায়ই নেই, তাই নয় কি? কান্তিবাবু কি যেন বলতে গিয়েও বললেন না। চাটা শেষ করে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে অবশেষে আমার দিকে চোখ তুলে চাইলেন। তার চোখের করুণ সংশয়াকুল দৃষ্টি দেখে আমার মনটা হঠাৎ কেমন যেন একটা অজানা আশঙ্কায় ভরে উঠল। সত্যি ভদ্রলোকের চেহারায় কি আশ্চর্য পরিবর্তন ঘটেছে। কান্তিবাবু ধীর কণ্ঠে বললেন, পরিমল, আমার বাড়ি এখান থেকে 21 মাইল। 58 বছর বয়সে নিজে কলেজ স্ট্রিট পাড়ায় ঘোরাঘুরি করে তোমার ঠিকানা সংগ্রহ করে যখন এখানে এসেছি, তখন নিশ্চয়ই তার একটা গূঢ় কারণ আছে। সেটা বুঝতে পারছো তো? হ্যাঁ, নাকি ওইসব গাজে বাজে রং চড়ানো গল্পগুলো লিখে সে বুদ্ধিটাও হারিয়েছ? ভাবছো লোকটা একটা টাইপ বটে, একটা গল্পে লাগাতে পারলে বেশ হয়। হ্যাঁ, লজ্জায় আমার মাথা হেট হয়ে গেল। কান্তিবাবু ভুল বলেননি। তাকে একটা গল্পের চরিত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা
আমার মনের আনাচে কানাচে সত্যিই ঘোরাফেরা করছিল। ভদ্রলোক বললেন, জীবনের সঙ্গে যোগ বিচ্ছিন্ন হলে যাই লেখো না কেন সব ফাঁকা আর ফাঁকি হয়ে যাবে। আর এটাও মনে রেখো যে তুমি কল্পনায় যতই রং চড়াও না কেন, বাস্তবের চেয়ে কখনোই তা বিস্ময়কর হতে পারবে না। যাকে আমি তোমায় উপদেশ দিতে আসিনি, আমি এসেছি সত্যি বলতে কি ওই তোমার সাহায্য ভিক্ষা করতে। কান্তিবাবু আবার বাঘটার দিকে চাইলেন। কি সাহায্যের কথা বলছেন ভদ্রলোক? তোমার বন্দুকটা আছে না বিদায় করে দিয়েছ? আমি একটু চমকে গিয়ে ভদ্রলোকের দিকে চাইলাম। বন্দুকের কথা জিজ্ঞাসা করছেন কেন? বললাম, আছে, তবে মরচে ধরেছে বোধহয়। কিন্তু কেন? কাল ওটা নিয়ে আমার বাড়িতে একবার আসতে পারবে? আমি আবার ভদ্রলোকের দিকে চাইলাম। না, রসিকতার কোনো ইঙ্গিত নেই তার দৃষ্টিতে। অবশ্যই কেবল বন্দুক না, টোটাও লাগবে। কান্তিবাবুর এই অনুরোধে কি বলবো চট করে ভেবে পেলাম না। একবার মনে হলো কথা শুনে হয়তো বুঝতে পারছি না, কিন্তু আসলে হয়তো ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে। খামখেয়ালি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নইলে আর জীবন বিপন্ন করে উদ্ভট গাছপালার উদ্দেশ্যে কেউ বনে বাজারে ধাওয়া করে? বললাম, বন্দুক নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই, তবে কারণটা জানার জন্য বিশেষ কৌতূহল হচ্ছে। আপনাদের ও অঞ্চলে জন্তু জানোয়ার কি চোর ডাকাতের কোনো উপদ্রব হচ্ছে নাকি? বন্দুকের প্রয়োজন শেষ পর্যন্ত নাও হতে পারে, এটুকু বলে রাখছি যে তোমায় কোনো দণ্ডনীয় অপরাধের দায় পড়তে হবে না। কান্তিবাবু উঠে পড়লেন। তারপর আমার কাছে এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, তোমার কাছেই এসেছি কারণ তোমায় শেষ যা দেখেছি তাতে মনে হয়েছিল যে আমার মতো তোমারও নতুন ধরনের অভিজ্ঞতার প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। তাছাড়া আমার লোক সমাজে যাতায়াত আগেও কম ছিল, এখন প্রায় নেই বললেই চলে, এবং চেনা পরিচিতের মধ্যে মুষ্টিমেয় যে কজন আছে তোমার বিশেষ গুণগুলি তাদের কারোর মধ্যেই নেই। অতীতে অ্যাডভেঞ্চারের গন্ধে যে বিশেষ উত্তেজনাটা শিরায় শিরায় অনুভব করতাম, আজ এই মুহূর্তে আবার যেন তার কিছুটা অনুভব করলাম। বললাম, কখন কোথায় কিভাবে যাব যদি বলে দেন। সে বলে দিচ্ছি, যশোর রোড দিয়ে সোজা গিয়ে এই বারাসাত স্টেশনে পৌঁছে ওখানকার যে কোনো লোককে মধু মুরলির দিঘির কথা জিজ্ঞাসা করবে। কি বললাম? মধু মুরলির দিঘি। সেটা স্টেশন থেকে মাইল 4। সেই দিঘির পাশে একটা পুরনো ভাঙা নীলকুঠি আছে, তার পাশেই আমার বাড়ি। তোমার গাড়ি আছে তো? না, তবে আমার এক বন্ধু আছে। কে বন্ধু? অভিজিৎ, আমার কলেজে সহপাঠী ছিল। তা কেমন লোক সে? আমি তাকে চিনি। চেনেন না বোধহয়, তবে লোক ভালো। মানে আপনি যদি বিশ্বস্ততার কথা বলেন তবে হি ইজ অল রাইট। তা বেশ, তো তাকে নিয়েই যেও। তবে যেও নিশ্চয়ই। ব্যাপারটা জরুরি সেটা বলা বাহুল্য। এই বিকালের মধ্যেই পৌঁছে যেতে চেষ্টা করো কিন্তু। আমার বাড়িতে টেলিফোন নেই। রাস্তার মোড়ে রিপাবলিক কেমিস্ট থেকে অভিজিতের বাড়িতে ফোন করলাম। বললাম, চলে আয় এখনই, জরুরি কথা আছে। তোর নতুন গল্প পড়ে শোনাবি তো? আবার ঘুমিয়ে পড়বো কিন্তু। আরে না না, অন্য ব্যাপার। কি ব্যাপার? অত আস্তে কথা বলছিস কেন? একটা ভালো ম্যাস্টিফের বাচ্চার সন্ধান আছে। লোক বসে আছে আমার বাড়িতে। কুকুরের টোপ না ফেললে আজকাল অভিজিৎকে বাড়ি থেকে বের করা খুব শক্ত। 5টি মহাদেশের 11 জাতের কুকুর আছে অভিজিতের ক্যানেলে, তার মধ্যে 3টি প্রাইজ প্রাপ্ত। 5 বছর আগেও এরকম ছিল না। ইদানিং কুকুরই তার ধ্যান জ্ঞান চিন্তা। কুকুর প্রীতির বাইরে অভিজিতের গুণ হলো আমার বুদ্ধি বিবেচনার প্রতি অপরিসীম বিশ্বাস।
আমার প্রথম উপন্যাসের পাণ্ডুলিপিটি প্রকাশকদের মনোপুত না হওয়ায় শেষটাই অভিজিতের অর্থানুকূল্যে ছাপা হলো। সে বলেছিল, আমি ভাই কিচ্ছু বুঝি না, তবে তুই যখন লিখেছিস একেবারে রাবিশ হতেই পারে না, মানে পাবলিশারগুলো গবেট। যাই হোক, সে বই পরে ভালোই কেটেছিল এবং নামটাও কিনেছিল, ফলে আমার প্রতি অভিজিতের আস্থার ভিত আরও দৃঢ় হয়েছিল। ম্যাস্টিফের বাচ্চার ব্যাপারটা নিছক মিথ্যা হওয়ার দরুন একটা বড় রকম অভিমাকা রদ্দা আমার পাওনা হলো এবং পেলামও, কিন্তু আসল প্রস্তাবটা সাদরে গৃহীত হওয়ায় রদ্দার চঞ্চনি ভুলে গেলাম। অভি সহজসায় বলল, অনেক দিন আউটিংয়ে যায়নি, সেই সোনারপুরের ঝিলে স্নাইপ শুটিং, কিন্তু লোকটিকে ব্যাপারটা কি একটু খুলে বল না বাছাধন। খুলে সে যখন নিজেই বললে না, তখন আমি কি করে বলি? একটু রহস্য না হয় রইলই, জমবে ভালো। কল্পনা শক্তিকে এক্সারসাইজ করানোর এই তো সুযোগ। আহা, লোকটি কে তাই বল না। এককালে কিছুদিন বটানি প্রফেসর ছিলেন স্কটিশ চার্চ কলেজে। প্রফেসরই ছেড়ে দুষ্প্রাপ্য গাছপালার সন্ধানে ঘুরতেন, সে বিষয়ে রিসার্চও করতেন আর প্রবন্ধ লিখতেন। ভালো কালেকশন ছিল গাছপালার, বিশেষত অর্কিডের। তোর সঙ্গে আলাপ কিভাবে? আসামে কাজিরাঙ্গা ফরেস্টের বাংলোতে আমি বাগমারা তাক করছি, আর উনি খুঁজছেন নেপেনথিস। কি কি খুঁজছেন? নেপেনথিস বটনিক্যাল নাম, সোজা কথায় পিচা প্ল্যান্ট বা কলসি গাছ। আসামের জঙ্গলে পাওয়া যায়, ওই পোকা ধরে ধরে খায়। আমি নিজে অবশ্য দেখিনি, ওই কান্তিবাবুর মুখেই যা শোনা। কীটখোর পোকা খায়? মানে গাছ পোকা খায়? তোর বটানি ছিল না বোধ হয়, না? না। বইয়ে ছবি দেখেছি, অবিশ্বাস করার কিছু নেই। তারপর আর কি, ভদ্রলোক সেই গাছ পেয়েছিলেন কিনা জানি না, কারণ শিকার শেষ করে আমি চলে আসি আর উনি থেকে যান। আমার তো ভয় ছিল কোনো জন্তু জানোয়ার কি সাপখোপের হাতে ওর প্রাণ যাবে বলে। গাছের নেশায় দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়তেন। কলকাতায় ফিরে এসে দু একবারের বেশি দেখা হয়নি, তবে ওর কথা প্রায়ই মনে হতো, কারণ সাময়িকভাবে অর্কিডের নেশা আমাকেও ধরেছিল। বলেছিলেন আমেরিকা থেকে বেশ কিছু ভালো অর্কিড আমাকে এনে দেবেন। আমেরিকা? ভদ্রলোক আমেরিকা গেছেন নাকি? বিলিতির কোনো এক ওই বটানির কোনো এক জার্নালে উদ্ভিদ সম্বন্ধে একটা লেখা বেরোনোর পর ওর বেশ খ্যাতি হয় ওই দেশে। কোনো এক উদ্ভিদ বিজ্ঞানীদের কনফারেন্সে ওকে নেমন্তন্ন করেছিল আমেরিকায়। সেও প্রায় ওই 51 কি 2-তে, তারপরেই দেখা। তা এতদিন কি করেছেন ওখানে? জানি না, তবে কাল জানা যাবে বলে আশা করছি। লোকটার মাথায় ছিট নেই তো? তোর চেয়ে বেশি নেই এইটুকু বলতে পারি। উফ, তোর কুকুর পোষা আর ওর গাছ পোষা। অভিজিতের স্ট্যান্ডার্ড গাড়িতে করে আমরা যশোর রোড দিয়ে বারাসাত অভিমুখে চলেছি। আমরা বলতে আমি আর অভিজিৎ ছাড়া আরও একটি প্রাণী সঙ্গে রয়েছে, সে হলো অভিজিতের কুকুর বাদশা। আমারই ভুল, অভিজিৎকে না বলে দিলে সে যে সঙ্গে করে তার 11টি কুকুরের একটিকে নিয়ে আসবেই, এটা আমার বোঝা উচিত ছিল। বাদশা জাতে রামপুর হাউন্ড, বাদামি রং, বেজায় তেজিয়ান। গাড়ির পুরো পিছন দিকটা একাই দখল করে জাঁকিয়ে বসে জানলা দিয়ে মুখটা বার করে দিগন্ত বিস্তৃত ধানক্ষেতের দৃশ্য উপভোগ করছে, এবং মাঝে মাঝেই এক একটা গ্রাম্য নিরী কুকুরের সাক্ষাৎ পেয়ে মুখ দিয়ে একটা অবজ্ঞাসূচক মৃদু শব্দ বের করছে। বাচ্চাকে অভিজিতের সঙ্গে দেখে একটা আপত্তিকর ইঙ্গিত দেওয়ায় অভি বলল, তোর বরকন্দাজির ওপর আর ভরসা নেই, তাই ওকে আনলাম। এতদিন বন্দুক ধরিসনি, বিপদ যদি আসেই তবে শেষ পর্যন্ত হয়তো বাদশাই কাজ করবে বেশি। ওর ঘ্রাণ শক্তি অসাধারণ, আর সাহসের তো কথাই নেই। কান্তিবাবুর বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধে হলো না। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় 2:30। গেটের ভেতর দিয়ে ঢুকে খানিকটা রাস্তা গিয়ে একতলা বাংলো ধাঁচের বাড়ি। বাড়ির পেছন দিকে কিছুটা জায়গা ছেড়ে একটা প্রকাণ্ড পুরনো শিরিষ গাছ এবং তার পাশেই
বেশ বড় একটা কারখানা গোছে টিনের ছাতাওয়ালা ঘর। বাড়ির মুখোমুখি রাস্তার উল্টো দিকে বাগান, এবং বাগানের পরে একটা লম্বা টিনের ছাউনি দেওয়া জায়গায় চকচক করছে এক সারি কাঁচের বাক্স। কান্তিবাবু আমাদের অভ্যর্থনা করে বাদশাকে দেখে ঈষৎ ভ্রু কুঞ্চিত করলেন। বললেন, এ কি শিক্ষিত কুকুর? অভি বলল, আমার খুব বাধ্য, তবে কাছাকাছি অন্য শিক্ষিত কুকুর থাকলে কি করবে বলা যায় না। তা আপনার এখানে কোনো কুকুর টুকুর? না, কুকুর নেই, তবে ওটাকে আপাতত বসবার ঘরে ওই জানলার গড়ারটায় বেঁধে রাখুন। অভিজিৎ আমার দিকে আর চোখে চেয়ে চোখ টিপে বাদ্য ছেলের মতো কুকুরটাকে জানলার সঙ্গে বেঁধে দিল। বাদশা দু একটা মৃদু আপত্তি জানিয়ে আর কিছু বলল না। আমরা সামনের বারান্দায় বেতের চেয়ারে বসার পর কান্তিবাবু বললেন, আমার চাকর প্রয়াগের ডান হাত জখম, তাই আমি নিজেই সকাল সকাল তোমাদের জন্য ফ্লাস্কে চা করে রেখেছি। যখন দরকার হয় বলো। হ্যাঁ, এই শান্ত নিরিবিলি জায়গায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে সেটা আমার মাথায় আসছিল না। দু একটা পাখির ডাক ছাড়া আর তো কোনো শব্দই নেই। বন্দুকটা হাতে নিয়ে কেমন বোকা বোকা লাগছিল নিজেকে, তাই সেটা দেয়ালে ঠেস দিয়ে রেখে দিলাম। অভি ছটপটে মানুষ, নেহাতি শহুরে। গ্রামাঞ্চলের প্রাকৃতিক শোভা, অসত্য পাতার হাওয়ায় ঝিরঝির শব্দ, নাম না জানা পাখির ডাক, এসব তার মোটেই ধাতে সয় না। সে কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে উসকুস করে বলল, পরিমলের কাছে শুনেছিলাম আপনি নাকি আসামের জঙ্গলে কি এক বিদঘুটে গাছ সংগ্রহ করতে গিয়ে প্রায় বাঘের খপ্পরে পড়েছিলেন। অভির অভ্যাসই হলো রং চড়িয়ে নাটকীয়ভাবে কথা বলা। ভয় হলো কান্তিবাবু বুঝি ফস করে রেগে ওঠেন, কিন্তু ভদ্রলোক কেবল হেসে বললেন, বিপদ বলতেই আপনাদের বাঘের কথা মনে হয় না? সেটা অবশ্যই আশ্চর্য নয়, অধিকাংশেরই তাই। তবে না, বাঘের কবলে পড়িনি। জোকের হাতে কিছুটা নাকাল হতে হয়েছিল বটে, তবে তেমন কিছু নয়। তা সে গাছ পেয়েছিলেন? এ প্রশ্নটা আমারও মাথায় ঘুরছিল। কান্তিবাবু বললেন, কোন গাছ? সেই যে হাঁড়ি কলসি না কি গাছ জানি। ও, নেপেন্থিস। হ্যাঁ, পেয়েছিলাম, এখনো আছে। এই দেখাচ্ছি আপনাদের। এখন আর অন্য কোনো গাছে তেমন ইন্টারেস্ট নেই, এই কেবল কার্নিভোরাস প্ল্যান্টস। এই অর্কিডগুলো অধিকাংশই বিদায় করে দিয়েছি। কান্তিবাবু উঠে ঘরের ভেতরে চলে গেলেন। আমি আর অভি মুখ চাওয়াচাওয়ি করলাম। কার্নিভোরাস প্ল্যান্টস অর্থাৎ মাংসাশী গাছ। 15 বছর আগে পড়া বটানির বইয়ের একটি পাতা ও কয়েকটি ছবি আবছাভাবে মনে পড়ে গেল। কান্তিবাবু বেরোলেন হাতে একটি বোতল নিয়ে। বোতলটা আমাদের সামনে ধরতে দেখলাম তাতে উচ্চিংড়ে জাতীয় নানান সাইজের সব পোকা ঘোরাফেরা করছে। বোতলের ঢাকনায় গোল মরিচদানের ঢাকনার মতো ছোট ছোট ফুটো। কান্তিবাবু হেসে বললেন, ফিডিং টাইম, এসো আমার সঙ্গে। আমরা কান্তিবাবুর পেছন পেছন টিনের ছাউনি দেওয়া লম্বা ঘরটার দিকে গেলাম। গিয়ে দেখি ষাঁড় বাঁধা কাচের বাক্সগুলোর মধ্যে এক একটা এক এক রকম গাছ, তার কোনোটাই আগে চোখে দেখিনি। কান্তিবাবু বললেন, এর কোনোটাই বাংলাদেশে পাবে না, বুঝলে? অবশ্যই ওই নেপেন্থিস ছাড়া। একটা আছে নেপাল থেকে আনানো, একটা আফ্রিকার, অন্য সবকটাই প্রায় মধ্য আমেরিকার। এসব গাছ এখানে বেঁচে রয়েছে কি করে? মানে এখানকার মাটিতে কি? মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এদের। তবে এরা মাটি থেকে প্রাণ সঞ্চয় করে না। মানুষ যেমন ঠিকমতো খাদ্য পেলে নিজের দেশের বাইরে অনেক জায়গাতেই স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে, এরাও তেমনই ঠিকমতো খেতে পেলে বেঁচে থাকে, সে যেখানেই হোক না কেন। কান্তিবাবু একটা কাচের বাক্সের সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরে এক আশ্চর্য গাছ। ইঞ্চু দুই লম্বা সাদা পাতাগুলোর দুপাশে সাদা সাদা দাঁতের মতো খাঁজ কাটা। বাক্সটার সামনের দিকে কাচের গায়ে একটা ছিটকিনে দেওয়া বোতলের মুখের সাইজের গোল দরজা। কান্তিবাবু দরজাটা খুললেন।
তারপর বোতলের ঢাকনাটা খুলে ক্ষিপ্র হস্তে বোতলের মুখটা দরজার ভেতরে গলিয়ে দিলেন। উচ্চিংড়েটা এদিক ওদিক লাফিয়ে গাছটার পাতার ওপর বসল এবং বসতেই তৎক্ষণাৎ পাতাটা মাঝখান থেকে ভাঁজ হয়ে গিয়ে পোকাটাকে জাপটে ধরল। অবাক হয়ে দেখলাম যে দুদিকের দাঁত পরস্পরের খাঁজে খাঁজে বসে যাওয়ায় এমন একটি খাঁচা সৃষ্টি হয়েছে যার থেকে উচ্চিংড়ে বাবাজির আর বেরোনোর কোনো রাস্তাই নেই। প্রকৃতির এমন তাজ্জব, এমন বিভৎস ফাঁদ আমি আর কখনো দেখিনি। অভি ধরা গলায় জিজ্ঞাসা করল, আচ্ছা, পোকাটা যে ওই পাতাতেই বসবে তার কোনো গ্যারান্টি আছে কি? আছে বই কি, গাছগুলো থেকে এমন একটা গন্ধ বেরোয় যেটা পোকা অ্যাট্রাক্ট করে। এটা হলো ভিনাস ফ্লাই ট্র্যাপ, মধ্য আমেরিকা থেকে আনা। এই বটানির বইতেই এর কথা পাবে। আমি অবাক বিস্ময়ে উচ্চিংড়ের দশা দেখছিলাম। প্রথমে কিছুক্ষণ ছটফট করছিল, এখন দেখলাম একেবারে নির্জীব। আর দেখলাম যে পাতার চাপ ক্রমশ বেড়েই চলেছে। টিকটিকের চেয়ে এই গাছ কম হিংস্র কিসে? অভি কাষ্ঠ হাসি হেসে বলল, এমন একটা গাছ বাড়িতে থাকলে তো পোকামাকড়ের উৎপাত থেকে অনেকটা রেহাই পাওয়া যেত। আরশোলার জন্য আর ডিডিটি পাউডার ছড়াতে হতো না। এ গাছ আরশোলা হজম করতে পারবে না। তাছাড়া এর পাতার আয়তনও ছোট। আরশোলার জন্য অন্য গাছ, এই যে এদিকে। পাশের বাক্সের সামনে গিয়ে দেখি লিলির মতো বড় বড় লম্বা পাতাওয়ালা একটা গাছ। প্রত্যেকটা পাতার ডগা থেকে একটি করে ঢাকনা সমেত থলির মতো জিনিস ঝুলছে। এটার ছবি মনে ছিল, তাই আর চিনিয়ে দিতে হলো না। কান্তিবাবু বললেন, এই হলো নেপেনথিস বা পিচার প্ল্যান্ট। এর খাই অনেক বেশি। প্রথম যখন গাছটি পাই তখন ওই থলির মধ্যে একটি ছোট্ট পাখিকে ছিবড়ে অবস্থায় পেয়েছিলাম। বাপরে বাপ, তা এখন ওটা কি খায়? আরশোলা, প্রজাপতি, শুয়োপোকা, এইসব আর কি। মাঝে আমার কলে একটা ইঁদুর ধরা পড়েছিল, সেটাও খাইয়ে দেখেছিলাম, আপত্তি করেনি। তবে গরু পাকের ফলে এসব গাছ অনেক সময় মরে যায়। অত্যন্ত লোভী তো, কোন অবধি ভোজন সইবে সেটা নিজেরাই আন্দাজ করতে পারে না। ক্রমবর্ধমান বিস্ময়ে এই বাক্স থেকে ও বাক্স ঘুরে গাছগুলো দেখতে লাগলাম। বাটারওয়ার্ট, স্যান্ডিউ, ব্লাডারওয়ার্ট, অ্যারজিয়া, এগুলোর ছবি আগে দেখেছি, তাই মোটামুটি চিনতেও পারলাম। কিন্তু অন্যগুলো একেবারে নতুন, একেবারে তাজ্জব, একেবারে অবিশ্বাস্য। প্রায় 20 রকমের মাংসাশী গাছ কান্তিবাবু সংগ্রহ করেছেন। তার কোনো কোনোটা পৃথিবীর অন্য কোনো কালেকশনেই নাকি নেই। এর মধ্যে সবচেয়ে সুন্দর গাছ যেটি স্যান্ডিউ, তার ছোট্ট পাতাগুলোর চারপাশে সরু লম্বা লম্বা রোয়ার ডগায় জলবিন্দু চকচক করছে। কান্তিবাবু একটি সুতোর ডগায় এলাচের দানা সাইজের এক টুকরো মাংস ঝুলিয়ে সুতোটাকে আস্তে আস্তে পাতার কাছে নিয়ে যেতে খালি চোখেই দেখতে পেলাম রোয়াগুলো সব একসঙ্গে লুব্ধ ভঙ্গিতে মাংসখণ্ডটার দিকে উঁচিয়ে উঠল। হাতটা সরিয়ে নিয়ে কান্তিবাবু বললেন, এই মাংসটা পেলে পাতাটা এই ফ্লাই ট্র্যাপের মতোই ওটাকে জাপটে ধরে নিত। তারপর পুষ্টিকর যা কিছু শুষে নিয়ে এই অকেজো ছিবড়েটাকে ফেলে দিত। তোমার আমার খাবার সঙ্গে কোনো তফাৎ নেই, কি বলো? আমরা শেড থেকে বেরিয়ে বাগানে গেলাম। শিরিষ গাছের ছায়াটা লম্বা হয়ে বাগানের ওপর পড়েছে। ঘড়িতে দেখলাম 4টে বাজে। কান্তিবাবু বললেন, এর অধিকাংশ গাছের কথাই তোমরা বটানির বইয়ে পাবে। তবে আমার যেটি সবচেয়ে আশ্চর্য সংগ্রহ, সেটির কথা আমি না লিখলে কোনো বইয়ে থাকবে না। সেটির জন্যই আজ তোমাদের এখানে আসতে বলা। চলো পরিমল, অভিজিৎ বাবু চলুন। কান্তিবাবুর পিছন পিছন এবার আমরা বড় কারখানা ঘরটার দিকে এগোলাম।
টিনের দরজাটা তালা দিয়ে বন্ধ, দুদিকে দুটো জানলা রয়েছে। তারই একটা হাত দিয়ে ঠেলে খুলে নিজে উকি মেরে আমাদের বললেন, দেখো। অভি আর আমি জানলায় মুখ লাগালাম। ঘরের পশ্চিম দিকে দেয়ালের উপর দিকে দুটো কাচের জানলা, যা স্কাইলাইট দিয়ে রোদ আসায় ভেতরটা কিছু আলো হয়েছে। ঘরের মধ্যে যে জিনিসটা রয়েছে হঠাৎ দেখলে সেটাকে গাছ বলে মনে হওয়ার কথা নয়, বরং একাধিক সুর বিশিষ্ট কোনো আজব জানোয়ার বলে মনে হতে পারে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে বুড়ি একটা আছে, সেটা 5-6 হাত উঠে গিয়ে একটা মাথায় শেষ হয়েছে এবং মাথার হাতখানিক নিচে মাথাটাকে গোল করে ঘিরে কতগুলো সুরের উৎপত্তি হয়েছে। গুনে দেখি 7টা সুর। গাছের গা পাংশুটে মসৃণ এবং সর্বাঙ্গে ব্রাউন চাকা চাকা দাগ। সুরগুলো আপাতত মাটিতে নুয়ে পড়ে আছে, কেমন যেন নির্জীব ভাব, কিন্তু তাও গাটা ছমছম করে উঠল। অন্ধকারে চোখটা অভ্যস্ত হলে আরও একটা জিনিস লক্ষ্য করলাম। ঘরের মেঝেতে গাছের চারদিকে পাখির পালক ছড়িয়ে আছে। কতক্ষণ চুপ করেছিলাম জানি না, কান্তিবাবুর গলার স্বরেই আবার যেন সংবিত ফিরে পেলাম। এই গাছটা এখন ঘুমোচ্ছে, এই উঠবার সময় হলো বলে। অভি অবিশ্বাসের সুরে বলল, ওটা কি সত্যি গাছ? এই মাটি থেকে গজাচ্ছে যখন, তখন গাছ ছাড়া আর কি বলবেন বলুন? এই হাবভাব অবশ্য গাছের মতো নয়, এই অভিধানে এর উপযুক্ত কোনো নামও নেই। আপনি কি বলেন? সেপ্টোপাস, অথবা বাংলায় সপ্তপাশ। পাশ অর্থাৎ বন্ধন, যেমন নাগপাশ। আমরা বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। বললাম, এ গাছ পেলেন কোথায়? মধ্য আমেরিকার নিকারাগুয়া হ্রদের কাছেই গভীর জঙ্গল আছে, তার ভেতরেই। অনেক খুঁজতে হয়েছে বলুন? ওই অঞ্চলেই যে আছে সেটা জানা ছিল। তোমরা বোধহয় প্রফেসর ডানস্টানের কথা শোনোনি? উদ্ভিদ বিজ্ঞানী ও পর্যটক ছিলেন। এই মধ্য আমেরিকায় গাছপালা সন্ধান করতে গিয়ে প্রাণ হারান। ঠিক কিভাবে তার মৃত্যু হয় কেউ জানতে পারেনি। মৃতদেহ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়। তার তৎকালীন ডায়েরির শেষের দিকে এই গাছটার উল্লেখ পাওয়া যায়। আমি তাই প্রথম সুযোগেই নিকারাগুয়ার দিকে চলে যাই। গুয়াটেমালা থেকেই স্থানীয় লোকের কাছে এই গাছের বর্ণনা শুনতে থাকি। তারা বলে শয়তান গাছ। শেষটা অবশ্যই এমন গাছ একাধিক চোখে পড়ে। বাদর, আর্মাডিলো অনেক কিছু খেতে দেখেছি এ গাছকে। অনেক খোঁজার পর একটা অল্প বয়স্ক ছোটখাটো চারা গাছ পেয়ে সেটাকে তুলে আনি। 2 বছরে গাছটার কি সাইজ হয়েছে দেখতেই তো পাচ্ছ। এখন কি খায় গাছটা? যা দি তাই খায়। এ কলে ইঁদুর ধরে খেতে দিয়েছিলাম। তারপর প্রয়াগকে বলে দিয়েছিলাম বেড়াল কুকুর চাপা পড়লে ধরে আনতে, তাও দিয়েছি। এই তারপর তুমি আমি যা খাই তাও দিয়েছি, অর্থাৎ মুরগি, ছাগল। ইদানিং খিদেটা খুব বেড়েছে, খাবার জুগিয়ে উঠতেই পারছি না। বিকেলের দিকে ঘুম ভাঙার পর ভয়ানক ছটফট করে। কাল তো একটা কাণ্ডই হয়ে গেল। প্রয়াগ গিয়েছিল একটা মুরগি দিতে। হাতিকে যেভাবে খাওয়ায় সেভাবেই খাওয়াতে হয়। প্রথমে গাছটার মাথায় একটা ঢাকনা খুলে যায়, তারপর সুর দিয়ে খাবারটাকে হাত থেকে নিয়ে মাথার গর্তের মধ্যে পুরে দেয়। একটা যে কোনো খাবার পেটে পুরলে কিছুক্ষণের জন্য নিশ্চিন্তে থাকা যায়। তারপর আবার সুরগুলো দোলাতে আরম্ভ করলে বোঝা যায় যে আরো খেতে চাইছে।
এতদিন দুটো মুরগি অথবা একটি কচি পাঠায় একদিনের খাওয়া হয়ে যেত। কাল থেকে তার ব্যতিক্রম হচ্ছে। কাল দ্বিতীয় মুরগিটা দিয়ে প্রয়াগ দরজা বন্ধ করে চলে এসেছিল। অস্থির অবস্থায় সুরগুলো আঁচড়ালে একটা শব্দ হয়। দ্বিতীয় মুরগির পরেও হঠাৎ সেই আওয়াজটা পেয়ে প্রয়াগ গিয়েছিল অনুসন্ধান করতে। আমি তখন ঘরে বসে ডায়েরি লিখছি। হঠাৎ একটা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সেপ্টোপাসের একটি সুর প্রয়াগের ডান হাত আঁকড়ে ধরেছে। প্রয়াগ প্রাণপণে সেটা টেনে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু সেই সঙ্গে সেপ্টোপাসের আরেকটি সুর লক লক করে প্রয়াগের দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে আমার লাঠি দিয়ে সুরটা এক প্রচন্ড আঘাত করে 2 হাত দিয়ে প্রয়াগকে টেনে কোনো মতো উদ্ধার করি। তবে চিন্তার কারণ হচ্ছে এই যে প্রয়াগের হাতের খানিকটা মাংস সেপ্টোপাস খাবলে নিয়েছিল এবং সেটাই সে পেটের মধ্যে পুড়েছে। এ আমার নিজের চোখে দেখা। আমরা হাঁটতে হাঁটতে বারান্দায় গিয়ে পৌঁছালাম। কান্তিবাবু একটা চেয়ারে বসে পড়লেন। তারপর পকেট থেকে রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, সেপ্টোপাসের যে মানুষের প্রতি লোভ বা আক্রোশ থাকতে পারে তার কোনো ইঙ্গিত এতদিন পাইনি। কাল যখন পেলাম তারপরে এটাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় দেখছি না। কাল একবার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, কিন্তু কি আশ্চর্য বুদ্ধি গাছটার! সে খাবার ও সুরে নিয়েই ফেলে দিল। এখন একমাত্র উপায় হলো গুলি করে মারা। এই পরিমল, তোমায় কেন ডেকেছি সেটা বুঝতে পারছো তো? আমি একটু চুপ করে থেকে বললাম, গুলি করলে ও মরবে কিনা সেটা আপনি জানেন? কান্তিবাবু বললেন, মরবে কিনা জানি না, তবে আমার বিশ্বাস ব্রেন বলে ওর একটা জিনিস আছে। ওর চিন্তা শক্তি যে আছে তার তো প্রমাণই পেয়েছি, কারণ আমি তো কতবার ওর কাছে গেছি। ও তো আমায় কোনোদিন আক্রমণ করেনি। ও আমাকে চেনে, যেমন কুকুর তার মনিবকে চেনে। প্রয়াগের ওপর আক্রোশের কারণ হচ্ছে যে প্রয়াগ কয়েকবার ওর সঙ্গে ঠাট্টা তামাশা করার চেষ্টা করেছে। খাবারের লোভ দেখিয়ে দেয়নি, কিংবা সুরের ডগায় কাছে নিয়ে গিয়ে আবার পিছিয়ে নিয়েছে। মস্তিষ্ক ওর আছে, এবং আমার বিশ্বাস সেটা যেখানে থাকার কথা সেখানেই আছে, অর্থাৎ ওর মাথায়। যেখানে ঘিরে সুরগুলো বেরিয়েছে সেখানেই তোমাকে তাক করে গুলি ওর মাথাতেই মারতে হবে। অভি ফস করে বলল, সে আর এমন কি, সে তো 1 মিনিটের মধ্যেই পরীক্ষা করে দেখা যায়। এরপরে মন, তোর বন্দুকটা। কান্তিবাবু হাত তুলে অভিকে থামিয়ে দিলেন। বললেন, শিকার যদি ঘুমিয়ে থাকে তখন কি তাকে মারা চলে? হ্যাঁ, পরিমলের হান্টিং কোড কি বলে? আমি বললাম, ঘুমন্ত শিকারকে গুলি করা একেবারেই নীতিবিরুদ্ধ। বিশেষত শিকার যেখানে চলে ফিরে বেড়াতে পারে না সেখানে তো এই প্রশ্ন উঠতেই পারে না। কান্তিবাবু ফ্লাস্কে এনে চা পরিবেশন করলেন। চা পান শেষ হতে না হতে মিনিট 15 মধ্যেই সেপ্টোপাসের ঘুম ভাঙল। বাদশা পাশের ঘরে কিছুক্ষণ থেকেই উসকুস করছিল। হঠাৎ একটা খচমচার গোঙানির শব্দ পেয়ে অভি আর আমি উঠে গিয়ে দেখি বাদশা দাঁত দিয়ে প্রাণপণে তার বকলেসটা ছেড়বার চেষ্টা করছে।
অভি ধমক দিয়ে বাচ্চাকে নিরস্ত করতে গেছে। এমন সময় কারখানার ঘর থেকে সপাত সপাত শব্দ আর তার সঙ্গে একটা উগ্র গন্ধ পেলাম। গন্ধটা এমন যার তুলনা দেওয়া মুশকিল। ছেলেবেলায় টনসিল অপারেশনের সময় ক্লোরোফর্ম শুকতে হয়েছিল, তার সঙ্গে হয়তো কিছুটা মিল আছে। কান্তিবাবু হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে বললেন, চলো চলো, সময় হয়ে গিয়েছে। আমি বললাম, গন্ধটা কিসের? সেপ্টোপাসের। এই গন্ধ ছড়িয়েই ওরা শিকার। কান্তিবাবুর কথা শেষ হলো না। বাচ্চা প্রচন্ড এক টানে বকলেস ছিঁড়ে ধাক্কার চোটে অভিকে উল্টে ফেলে তীর বেগে পাগলের মতো ছুটল ওই গন্ধের উৎসের দিকে। অভি কোনো মতে উঠে, সর্বনাশ, বাচ্চা বাচ্চা বলে ছুটলো বাচ্চার পেছনে। আমি গুলি ভরা বন্দুক নিয়ে কারখানার ঘরের দিকে ছুটে গিয়ে দেখি বাচ্চা এক বিরাট লাফে একমাত্র খোলা জানলার ওপরে উঠল এবং অভির বাধা দেওয়ার শেষ চেষ্টা ব্যর্থ করে ঘরের ভেতর ঝাঁপিয়ে পড়ল। কান্তিবাবু চাবি দিয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে শুনতে পেলাম রামপুর হাউন্ডের মর্মান্তিক আর্তনাদ। ঢুকে দেখি এক সুরে শোনাচ্ছে না, একের পর দ্বিতীয় এবং তৃতীয় সুর দিয়ে সেপ্টোপাস বাদশাকে মারণপণে আবদ্ধ করেছে। কান্তিবাবু চিৎকার করে বলে উঠলেন, তোমরা আর এগিও না, তোমরা আর এগিও না। পরিমল, পরিমল, চালাও গুলি, চালাও। বন্দুক উঁচিয়েছি এমন সময় চিৎকার এলো, থামো! অভিজিতের কাছে কুকুরের মূল্য যে কতখানি এবার তা বুঝতে পারলাম। সে কান্তিবাবুর বারণ সম্পূর্ণ অগ্রাহ্য করে ছুটে গিয়ে সেপ্টোপাসের 3টি সুরের একটাকে আঁকড়ে ধরল। তখন এক অদ্ভুত দৃশ্য দেখে আমার রক্ত জল হয়ে গেল। 3টি সুরই একসঙ্গে বাদশাকে ছেড়ে অভিকে আক্রমণ করল, আর অন্য 4টে সুর যেন মানুষের রক্তের লোভেই হঠাৎ সজাগ হয়ে লোলুপ জিহবার মতো লক লক করে উঠল। কান্তিবাবু আবার বললেন, চালাও, চালাও গুলি। ওই যে মাথা, ওই যে মাথা। সেপ্টোপাসের মাথায় দেখলাম একটা ঢাকনি আস্তে আস্তে খুলে যাচ্ছে। ঢাকনির নিচে গহ্বর, আর অভি সমেত সুরগুলি শূন্যে উঠে সেই গহ্বরের দিকে চলেছে। অভির মুখ রক্তহীন ফ্যাকাশে, আর তার চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। চরম সংকটের মুহূর্তে আমি এর আগেও দেখেছি আমার স্নায়ুগুলো সব যেন হঠাৎ কেমন ম্যাজিকের মতো সংযত সংহত হয়ে ওঠে। আমি নিষ্কম্প হাতে বন্দুক নিয়ে সেপ্টোপাসের মাথার দুটো চক্রের মধ্যিখানে অব্যর্থ নিশানায় গুলি ছুড়লাম। ছোড়ার পরের মুহূর্তেই মনে আছে ফিনকি দিয়ে গাছের মাথা থেকে লাল রক্তের ফোয়ারা, আর মনে আছে সুরগুলো অভিকে মুক্তি দিয়ে মাটিতে নেতিয়ে পড়ছে, আর সেই সঙ্গে আগের সেই গন্ধটা হঠাৎ তীব্রভাবে বেড়ে ওঠে, আমার চেতনাকে আচ্ছন্ন অবশ করছে। আগের ঘটনার পর 4 মাস কেটে গেছে। এতদিনে আবার আমার অসমাপ্ত উপন্যাসটা নিয়ে পড়েছি। বাদশাকে বাঁচানো সম্ভব হয়নি, তবে অভি ইতিমধ্যে একটি ম্যাস্টিফ ও একটি তিব্বতী কুকুরের বাচ্চা সংগ্রহ করেছে এবং আরেকটি রামপুর হাউন্ডের সন্ধান করছে। অভির পাঁজরের 2খানা হাড় ভেঙেছিল, 2 মাস প্লাস্টারে থাকার পর জোড়া লেগেছে। কান্তিবাবু কাল এসেছিলেন, বললেন কিটখোর গাছপালা সব বিদায় করে দেওয়ার কথা ভাবছেন। বরং সাধারণ শাক সবজি নিয়ে একটু গবেষণা করলে ভালো হয়। এই ধরো ঝিঙ্গে, উচ্ছে, পটল, এইসব আর কি। যদি বলো তোমায় কিছু গাছ দিতে পারি, তুমি এত আমার উপকার করলে। এই ধরো একটা নেপেন্থিস, তোমার ঘরের পোকাগুলোকে অন্তত। আমি বাধা দিয়ে বললাম, না না, ওসব আপনি ফেলে দিতে চান ফেলে দিন, পোকা ধরার জন্য আমার গাছের দরকার নেই।
কিং কোম্পানির ক্যালেন্ডারের পেছন দিক থেকে শব্দ এলো, ঠিক ঠিক ঠিক। শুনছিলেন সত্যজিৎ রায়ের সেপ্টোপাসের খিদে। গল্প পাঠ পরিমল ও কান্তিবাবুর ভূমিকায় সৌমেন, অভিজিতের ভূমিকায় অরিত্র এবং গল্পের সূত্রধার আমি দীপ। গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানান। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের নিশিকাহন ইউটিউব চ্যানেলটিকে। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে, আরও একটি নতুন এপিসোডে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।